5ই অগস্টের পর থেকে বাংলাদেশে একের পর এক নতুন নতুন অধ্যায়ের সূত্রপাত হয়েছে। আমরা দেখেছি যে শেখ হাসিনা তিনি ভারতে এসে আশ্রয় নিয়েছেন, তারপর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার গঠন এবং সেই অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে ভারতের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক সেটা ক্রমেই অবনতির দিকে গিয়েছে, তলানির দিকে গিয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে চীন, পাকিস্তান এরা বাংলাদেশের প্রচণ্ড কাছের হয়ে উঠেছে। এই সমস্ত বিষয় নিয়ে বেশ কিছু রিপোর্ট আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। আর তার মধ্যে যেটা জানা যাচ্ছিল যে মোহাম্মদ ইউনূসের ওপরে চাপ বাড়তে শুরু করেছে, তার বিরুদ্ধেই লোকে প্রশ্ন তুলতে শুরু করেছেন যে কেন নির্বাচন হচ্ছে না। একটা অন্তর্বর্তী সরকারের তো মেয়াদ নির্দিষ্ট থাকে, আর একটা দেশে ততক্ষণ পর্যন্ত গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হয় না যতক্ষণ পর্যন্ত সেখানে স্বাধীনভাবে নির্বাচন না হচ্ছে, ফ্রি ফেয়ার ইলেকশন যেটাকে আমরা বলে থাকি। তো এই মুহূর্তে দাঁড়িয়ে মোহাম্মদ ইউনূসের ওপরে সবচেয়ে বড় চাপ হচ্ছে একটা সুন্দরভাবে সুষ্ঠুভাবে নির্বাচন করানো। আর তারই মধ্যে বাংলাদেশের নতুন দলের উত্থান। এখন কথা হচ্ছে যে এই যে নতুন দল, নাহিদ যে দলের মাথা, এই নতুন দল ইউনূসের ক্ষেত্রে কি ব্যাকফায়ার করবে? মানে মোহাম্মদ ইউনূস হাসিনার বিরুদ্ধে যে ষড়যন্ত্র করেছেন, তাকে দেশ ছাড়া করেছেন, তাহলে কি আবারও খেলা ঘুরতে চলেছে? আবারও কি হাসিনার বাংলাদেশে ফিরে সমস্ত দায়িত্বভার নিজের কাঁধে তুলে নেওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা? এই নতুন দলই কি আখেরে তাহলে মোহাম্মদ ইউনূসকে ডোবাবে? এই সমস্ত প্রশ্ন কিন্তু এই মুহূর্তে ঘুরপাক খাচ্ছে। আর এই দলের আদর্শই বা ঠিক কি? কারণ আমরা বাংলাদেশের যদি ইতিহাসের দিকে নজর রাখি, এরকম প্রচুর দল এসেছে গেছে, কিন্তু টিকে থাকতে পেরেছে মূলত আওয়ামী লীগ বা বিএনপির মতন দলগুলো। মানুষ খুব একটা এর বাইরে আস্থা রাখতে পারেনি। সেক্ষেত্রে বাংলাদেশের সাধারণ মানুষ কি এই নতুন দল, সেই দলের উপরে আস্থা রাখতে পারবে? এই সমস্ত কিছু নিয়ে আজকের এই এপিসোডে কথা বলবো। আমার সঙ্গে রয়েছেন বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক শরীফ শাহাবুদ্দিন। দাদা, আপনাকে স্বাগত আজ তাক বাংলায়। আরও একবার আপনার মূল্যবান সময় আপনি আমাদেরকে দিয়েছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের রাজনীতিতে ভীষণভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এই নতুন দল, যেটা এই নতুন ফর্ম করা হয়েছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে আমার প্রথম যে প্রশ্নটা আপনার কাছে রয়েছে, যে এই দল কোথাও গিয়ে মোহাম্মদ ইউনূসের ক্ষেত্রে ব্যাকফায়ার করবে না তো? আপনাকে শুভেচ্ছা, আপনার শ্রোতাদের। তো বিষয়টা আপনি যেটা অনুমান করছেন সেটাই। আপনি দেখুন যে এই দল, এটা কিন্তু ইউনূসের দল। ইউনূস 96-এ যখন 111 হয় বাংলাদেশে, তখন সে এই দলটি দাঁড় করানোর চেষ্টা করছিল। এবার আবার সে একই নামে, শুধু লাস্টের ইয়াটা একটু কমিটির জায়গা শক্তির জায়গা কমিটি এরকম করে চেঞ্জ করে দিয়েছে। আর এই দলটা কিন্তু সে নিজেই, তার একটা বাসনা আছে যে সে একটা রাজনৈতিক দল তৈরি করবে। কিন্তু গতবার ওই প্রতি ইয়ার আপনার বিরোধিতার মুখে, মানে সাধারণ মানুষ, আমাদের বদরুদ্দিন ওমর 3টে লেখা লিখলো, আর এমনি সাধারণ মানুষ তো তাদেরকে, ইউনূসকে তো আর বাংলার মানুষ ইউনূসকে চিনে, বাইরের লোকে না চিনলেও বাংলার মানুষ ভালো করে চিনে, যার জন্য তাকে এটা পাত্তাই দেয়নি। তারপরে সে মন দুঃখে চলে গেছে এবং কান ধরে বলছে যে আমি আর রাজনীতিতে আসবো না। যাও, একজন নোবেল লরেট সকালে এক কথা বলে, বিকেলে আরেক কথা বলে, এই আর কি একটা ঝামেলা আছে। এটা মানুষের কাছে তার, সে এতটা হেয় হয়ে গেছে চিন্তাই করা যায় না। সে নিজেই বলছে যে হ্যাঁ, আমি এদেরকে একটা সাহায্য বলছি যে তোমাদের সাহায্য করব, প্রেসের কাছে বলছে সাহায্য করব। বেসিক্যালি সে সব কিছুই সে করছে। এবং যদি বিএনপি এবং অন্যান্য দল আর বহির্বিশ্বের যে গণতন্ত্র মানা পৃথিবীর যদি চাপ, জাতিসংঘের চাপ না থাকে, আর ও যদি এইভাবেই চালাইতে পারে, তো দেখবেন যে ইলেকশন সে দিবে এবং ইলেকশন হবে। সেই ইলেকশনে গিয়া তার ইচ্ছা মতো একটা ক্যাবিনেট হবে, তার পার্লামেন্ট হবে, তার ইচ্ছা মতো ক্যাবিনেট হবে, এবং সে দেশের প্রেসিডেন্ট হয়ে একটা দেখাই দিবে যে হ্যাঁ, আমরা পার্লামেন্ট বানাইলাম, সবকিছু বানাইলাম, পৃথিবী দেখো যে আমি কত পারি। এরকম একটা বাসনা তার মনে আছে। এই পার্টিটা তার পার্টি, একদম তার পার্টি। আপনি দেখবেন যে সারা বাংলাদেশ থেকে বাসে করে
সরকারি অর্ডার আছে ডিসি সাহেবের কাছে, ওখানকার লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের কাছে, সব জায়গায় সারা বাংলাদেশে নির্দেশ দেওয়া হয়েছে যে তোমরা সরকারি বাস পাঠাই দেবা, ওতে করে মানুষ নিয়ে আসবে। তো মানুষ যা হয়েছে তা তো আমরা তো সাংবাদিক, আমরা ক্যামেরা দিয়েও দেখি, আমরা সাদা চোখেও দেখি। কিন্তু আমরা দাদা মাথা গুঁজে এক্ষেত্রে বলে দিতে দাঁড়িয়ে পারি কয়জন লোক এক্ষেত্রে হয়েছে। দাঁড়িয়ে বাংলাদেশের যদি আমরা একটু ইতিহাসের দিকে তাকাই, তাহলে বাংলাদেশের মানুষ কিন্তু সেইভাবে কোনো নতুন দলকে খুব একটা জায়গা দেয়নি। মূলত ওই আওয়ামী লীগ, বিএনপি এর ওপরেই মানুষের মূল যে ভরসা, সেই ভরসা থেকেছে। আদর্শের দিক থেকে প্রচুর নতুন নতুন দল এসেছে, তাদের যে স্থায়িত্বটা ছিল একেবারে খুব স্বল্প সময় তারা স্থায়ী হতে পেরেছে, তারা সেই দাগটাই কাটতে পারেনি। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই নতুন দল বলছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে যে বিদ্যমান রাজনৈতিক সংকট চলছে সেটাকে তারা সমাধান করবে, তারা ক্ষমতা কেন্দ্রীকরণ করবে, তারা গণতন্ত্র নিয়ে আসবে। মানুষ কি আদৌ এখন আর এই ধরনের কথাগুলো বিশ্বাস করতে পারবে? কেন বিশ্বাস করবে? আমি তো আগেই বললাম, এই দল ইউনূসের দল, এটা সাধারণ মানুষও জানে। সে এটাকে সরকারি সহযোগিতায় এটা গড়ে তুলছে, এটা দিস ইজ এস্টাবলিশড ফ্যাক্ট। তো এই ইউনূস কি করতে পারবে, এটা তো ওভার দি টাইম, আমরা যে 5 তারিখ থেকে 5ই আগস্ট থেকে এ পর্যন্ত দেখলাম, সারা বিশ্ব দেখলো, মানুষ দেখলো, সাধারণ মানুষ দেখলো যে উনি জঙ্গি জিহাদিদের নেতা সেজে গেছে। উনি পাকিস্তানের সাথে যোগাযোগ করে, পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে কত ধরম মহরম। সে আবার পাকিস্তান ফিরে এলে তার পাকিস্তানের যেমন ভালো লাগবে তার ওইরকম। সে আমাদের, তার দল, তার লোকজন বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। বাংলাদেশের মুক্তিযুদ্ধকে তারা এটাকে কিছুই মনে করে না। তারা বাংলাদেশের জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা অলরেডি ইতিমধ্যেই তারা বলে দিয়েছে যে সে ইউনূস মুখ দিয়ে বলে নাই, কিন্তু তার লোকজন যাদের উপর সে ব্যাংক করছে তার লোকজন অহরহ বলছে। এবং স্বাধীনতার যে প্রতীক বঙ্গবন্ধু শেখ মুজিবের মূর্তি ভেঙেছে, তারপরে তার আরো তাতেও হয়নি, তার বাড়ি, তার যে স্থাপনা, তার যে একটা মিউজিয়াম ভেঙে দিয়েছে। শুধু তাই না, স্বাধীনতার উপরে না, আমাদের সংস্কৃতির উপরে আঘাত আসছে। আপনি বাংলা একাডেমি দেখুন, শিল্পকলা একাডেমি ডিজিত পদতা একই করে গেছে। তো আমরা তো ভাষা আন্দোলনেও দেখলাম যে সেখানে কিভাবে শহীদ মিনার ভাঙচুর করা হলো, সেটাও তো ভাষা আন্দোলনের শহীদ মিনার তো একটা গুরুত্বপূর্ণ, এতদিন বাংলাদেশের ইতিহাসে একটা তার আলাদাই জায়গা ছিল। কথাটাই এত ডিটেলস আর বলছি না, যে বললাম যে ভাষার উপরে আঘাত আসছে, আমার জাতীয়তার উপরে আঘাত আসছে। এখন আমাদেরকে দেখতে শুনতে হবে যে যে পাকিস্তানের মতো আমরা মুসলমান, আমরা ইসলাম, আসলে এটা ইয়াদের মতো, হামাসের মতো। তবে একটা ভালো কাজ করছে হামাস, যেমন ইসরায়েলকে সুযোগ করে দিয়েছে তার গাজা এবং গোলান হাইট এগুলো সব দখল করতে, তারাও একটা সুযোগ করে দিছে যে বাংলা এবং বাঙালি তো আমাদের স্বাধীনতা সবকিছু আমরা আবার ফিরে পাবো, এবং সেটা হবে একেবারে অ্যাকিউরেট পারফেক্ট স্বাধীনতা। আমাদের স্বাধীনতা কিন্তু কমপ্লিট হয় নাই, 9 মাসের যুদ্ধে এটা বাঙালি বুঝেই নেই যে স্বাধীনতা কাকে বলে।